সম্প্রতি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন বা ইসরো চন্দ্রযান-2 মহাকাশে পাঠানোর পর থেকেই কিন্তু জনমানসে মহাকাশ, রকেট, কৃত্রিম উপগ্রহ এইগুলি সম্বন্ধে জানার আগ্রহ শতগুণ বেড়ে গেছে। তা আজকে ঠিক তেমনই একটি অধ্যায় নিয়ে আমি একটু আলোচনা করার চেষ্টা করব। সকলেই মন দিয়ে আমার কথাগুলো শোনো। যদি সঠিকভাবে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা শব্দ যদি আমার শোনো, তাহলে কিন্তু এই অধ্যায়ের যে সাধারণ কনসেপ্ট বা ধারণা, সেই ধারণাটা কিন্তু তোমাদের ক্লিয়ার হবে। তা সর্বপ্রথমে আমাদের জানা দরকার যে আর্টিফিশিয়াল স্যাটেলাইট, আমাদের সিলেবাসে আছে আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ কি। তো কৃত্রিম উপগ্রহ জানার আগে আমাদের জানতে হবে উপগ্রহটা কি। উপগ্রহ আমরা তাকেই বলবো কোনো একটি গ্রহকে কেন্দ্র করে যখন কোনো একটি বস্তু একটা নির্দিষ্ট কক্ষপথে আবর্তন করবে, তখন তাকে আমরা উপগ্রহ বলবো। যেমন আমাদের পৃথিবীর একমাত্র উপগ্রহের নাম হচ্ছে চাঁদ। তো আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তাহলে স্বাভাবিকভাবেই মনের ভিতর প্রশ্ন হতে পারে যে স্যার, কৃত্রিম উপগ্রহ অর্থাৎ আর্টিফিশিয়াল, তাহলে কেউ না কেউ তৈরি করেছে। দেখো, উপগ্রহকে আমরা প্রধানত দুটি ভাগে ভাগ করছি। একটাকে বলা হচ্ছে স্বাভাবিক উপগ্রহ, আর একটাকে বলা হচ্ছে কৃত্রিম উপগ্রহ। তাহলে আমাদের জানতে হবে স্বাভাবিক উপগ্রহটা কি। তাহলে স্বাভাবিক উপগ্রহ হচ্ছে এমন একটি উপগ্রহ যেখানে মানুষের কোনো রকমের অবদান নেই, অর্থাৎ যে উপগ্রহটা সৃষ্টির ক্ষেত্রে মানুষের কোনো রকম অবদান নেই, যে উপগ্রহটা প্রাকৃতিকভাবেই আগে থেকেই তৈরি হয়ে রয়েছে, তাকেই আমরা বলবো স্বাভাবিক বা ন্যাচারাল স্যাটেলাইট, যেমন চাঁদ। আর আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ বলতে আমরা কাকে বুঝবো? যে সমস্ত উপগ্রহগুলা মনুষ্য দ্বারা সৃষ্টি, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছে তাদের প্রয়োজনে, অর্থাৎ মানুষ তার জ্ঞান, বুদ্ধি, কলা, কৌশল এগুলির মাধ্যমে যখন পৃথিবী থেকে মহাকাশে যে সমস্ত উপগ্রহগুলিকে পাঠিয়েছে তাদেরই আমরা কিন্তু বলবো কৃত্রিম উপগ্রহ। তাহলে দেখো, স্বাভাবিক উপগ্রহ সৃষ্টির ক্ষেত্রে মানুষের অবদান নেই, কৃত্রিম উপগ্রহটা মনুষ্য সৃষ্টি, অর্থাৎ মানুষ তার প্রয়োজনে এই কৃত্রিম উপগ্রহটাকে সৃষ্টি করেছে। এখন এই কৃত্রিম উপগ্রহকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, আর একটাকে বলা হচ্ছে সান সিনক্রোনাস স্যাটেলাইট। তো সর্বপ্রথমে জিও স্টেশনারি স্যাটেলাইট ও সান সিনক্রোনাস স্যাটেলাইট, এই দুটি স্যাটেলাইট সম্পর্কে আলোচনা করার আগেই আমাদের জানা দরকার যে মহাকাশে কৃত্রিম উপগ্রহগুলি কিভাবে আবর্তন করছে, তারা কেন মহাকাশ থেকে পৃথিবীর দিকে পড়ে যায় না। কারণ আমরা তো জানি কোন একটা বস্তুকে যদি উপরে তুলে নিচের দিকে ছেড়ে দিই, তাহলে কি দেখবো, সেই বস্তুটা নিচের দিকে পড়ে যাচ্ছে। তাহলে কৃত্রিম উপগ্রহগুলো তো পড়ে যাওয়ার কথা, কিন্তু কেন পড়ে না? এটা কিন্তু স্বাভাবিক প্রশ্ন, যে মনের ভিতর তো হতেই পারে ওরা মহাকাশে আছে, তাহলে একটা সময় তো নিচে পড়বেই, কিন্তু পড়ে না কেন? দেখো, এটা খুব ভাইটাল বিষয়, যেটা মন দিয়ে না শুনলে কিন্তু বোঝা সম্ভব নয়। আমাদের পৃথিবীর একটা নির্দিষ্ট শক্তি রয়েছে, যেমন কোন একটা বস্তুকে উপরে থেকে এরকম করে ছেড়ে দিচ্ছে, নিচের দিকে পড়ে যাচ্ছে। অর্থাৎ কেন পড়ে যাচ্ছে? আমরা সবাই জানি পৃথিবীর
মাধ্যাকর্ষণ শক্তি রয়েছে। তাই পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির জন্য কি হয়, কোনো একটা বস্তুকে উপর থেকে বা মহাশূন্য থেকে যদি আমরা ছেড়ে দিই, সে নিচে পড়ে যাবে। তাহলে কৃত্রিম উপগ্রহগুলো তো আকাশে ঘুরছে, মহাকাশে ঘুরছে, তাহলে তারা পড়ে যায় না কেন? দেখো, এই প্রশ্নের উত্তরটাকে সঠিকভাবে জানার জন্য তোমাদের প্রথমে জানতে হবে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল কি, বা অপকেন্দ্র বল কাকে বলে। তাহলে সেন্ট্রিফিউগাল ফোর্স বা অপকেন্দ্র বল হচ্ছে এমন একটি বল যে বল চাই সবসময় কেন্দ্র থেকে বাইরের দিকে ছুটে যেতে, অর্থাৎ কেন্দ্র বহির্মুখী একটি বল। যেমন তোমরা বাড়িতে একটি পরীক্ষার মাধ্যমে দেখতে পারো, কোনো একটি ঢিলকে যদি আমরা একটা সুতোয় বেঁধে এমন করে একটা কাঠির আগায় এমন করে ঘোরাতে থাকি, তাহলে দেখব যে ঢিলটা সবসময় বাইরের দিকে বার হওয়ার চেষ্টা করছে। আচ্ছা, তোমরা কাঠির আগায় না, আঙুলেই বাঁধবে, এরকম করে ঘোরাবে, দেখবে এই আঙুলে একটা বহির্মুখী একটা বল বাইরের দিকে, এই আঙুলটাও ওই ঢিলের সাথে সাথে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে, অর্থাৎ ঢিলের একটা বাইরের দিকে ছিটকে যাওয়ার একটা প্রবণতা দেখা যায়। এই যে বলটা, এই বলটাকে বলা হচ্ছে সেন্ট্রিফিউগাল ফোর্স বা কেন্দ্র বহির্মুখী শক্তি। এবার বিজ্ঞানীরা কি করে দেখো, ওই স্যাটেলাইট গুলাকে এমন একটা গতিতে রেখে দেয় যে গতিতে অপকেন্দ্র বলের মান যা হবে অভিকর্ষজ বলের মানও তাই হবে। অর্থাৎ পৃথিবীর যে নির্দিষ্ট একটা অভিকর্ষজ বল রয়েছে, আর বিজ্ঞানীরা কি করে যে ওই আর্টিফিশিয়াল স্যাটেলাইটের মধ্যেও ঠিক সেই রকম একটি বল সৃষ্টি করে রেখে দেয়। অর্থাৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ যে বলটা এবং অপকেন্দ্র বল, আর স্যাটেলাইটের হচ্ছে অপকেন্দ্র বল, আর পৃথিবীর মাধ্যাকর্ষণ বল, অর্থাৎ অপকেন্দ্র বল ওইদিকে বাইরের দিকে ছিটকা বার হওয়ার চেষ্টা করছে, আর পৃথিবী চাইছে কি টেনে নেব। এই ভ্যালু যদি সমান হয়ে যায়, অর্থাৎ মাধ্যাকর্ষণ শক্তির যে ভ্যালু এবং বাইরে ছিটকে যাওয়ার যে ভ্যালু, এই মান যদি এক হয়ে যায়, তাহলে কি হবে, বস্তুটা একটা জায়গায় নিউট্রাল হয়ে থাকবে। দেখো, তোমরা সম্ভবত দড়ি টানাটানি খেলা দেখেছো না? দেখো যে এদিক থেকে একজন টানছে, ওদিক থেকে একজন টানছে, কিন্তু কেউ কাউকে টেনে ফেলতে পারছে না, কিন্তু দুজনেই বল প্রয়োগ করছে। যখন ওদের দুজনের বল সমান হয়, তখন কি হবে, দড়িটা ধরে দেখবে দুজনে নিউট্রাল, মনে হচ্ছে নিউট্রাল দাঁড়িয়ে আছে, কেউ টানছে না বা কেউ কাউকে টানতে পারছে না। অর্থাৎ দুজন দুই দিকে বল দিচ্ছে, টান দিচ্ছে, অর্থাৎ পৃথিবী টানছে ঠিক এরকম ভাবে, আর কৃত্রিম উপগ্রহগুলি বাইরের দিকে যাওয়ার একটা চেষ্টা করছে। এই ভ্যালুটা বিজ্ঞানীরা এমনভাবে সেটিং করে দেয় যে দুটোর ভ্যালু এক হয়, যার ফলে কি হয়, ওই স্যাটেলাইটটা সূর্যকে কেন্দ্র করে তার চারপাশে ঘুরতে থাকে। ঠিক এইরকম ভাবে মহাকাশে কিন্তু আর্টিফিশিয়াল যে স্যাটেলাইটগুলো রয়েছে, মহাকাশে ঠিক এইরকম ভাবে ঘুরছে, পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে। তাহলে বোঝা গেল যে মহাকাশে কিভাবে কৃত্রিম উপগ্রহগুলি ঘুরে বেড়ায়। যে যখন পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তির যে মান এবং মহাকাশে যে সমস্ত কৃত্রিম উপগ্রহগুলি পৃথিবীকে কেন্দ্র করে ঘুরছে, তার ফলে তাদের মধ্যে একটি অপকেন্দ্র বল তৈরি হচ্ছে। মাধ্যাকর্ষণ শক্তি বা মাধ্যাকর্ষণ বল ও অপকেন্দ্র বল, এই দুটি মান যখন এক হয়ে যায়, তখন স্যাটেলাইটগুলো নিউট্রাল ভাবে একটা নির্দিষ্ট কক্ষপথে ঘুরতে থাকে। ক্লিয়ার? এবার দেখো যে এই কৃত্রিম উপগ্রহগুলোকে বিজ্ঞানীরা আবার প্রধানত দুই ভাগে ভাগ করেছে। একটাকে বলা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট, আর একটাকে বলা হচ্ছে সান সিনক্রোনাস স্যাটেলাইট। তো জিও স্টেশনারি স্যাটেলাইট কাকে বলে? জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূ সমলয় উপগ্রহ। তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটের বাংলা হচ্ছে ভূ সমলয় উপগ্রহ কাকে বলে? দেখো, যে সমস্ত কৃত্রিম উপগ্রহগুলির পৃথিবীর উপর অবস্থিত কোনো একটি স্থানের সাপেক্ষে, পৃথিবীর উপর অবস্থিত কোনো একটি স্থানের সাপেক্ষে সামঞ্জস্য রেখে, অর্থাৎ
সেই কৃত্রিম উপগ্রহটা সেই জায়গাকেই দেখবে, সামঞ্জস্য রেখে পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে, অর্থাৎ পৃথিবীর আবর্তন গতি 24 ঘন্টায় এক পাক খায়, ঠিক জিও স্টেশনারি যে স্যাটেলাইটগুলো রয়েছে সেও কিন্তু 24 ঘন্টায় এক পাক খাবে। তাই বলছে যে পৃথিবীর আবর্তন গতির সঙ্গে সমান গতিতে পৃথিবীর চারিদিকে পরিক্রমণ করে সেই সমস্ত উপগ্রহগুলিকে বলা হচ্ছে ভূসমলয় উপগ্রহ বা জিও স্টেশনারি স্যাটেলাইট। তাহলে এই সমস্ত স্যাটেলাইটকে যদি আমরা পৃথিবী থেকে প্রত্যক্ষ করি কি দেখতে পাবো? যে স্যাটেলাইটটাকে সবসময় দেখবো যে একই জায়গাতে রয়েছে, কারণ পৃথিবীর যে গতি আর ওই স্যাটেলাইটের যে গতি এক থাকে, সেম। অর্থাৎ পৃথিবীতে আমরা জানি পৃথিবী ঘুরছে এবং পৃথিবীও ঘুরছে, যদি ধরো এই দুটো বস্তু এও ঘুরছে এও ঘুরছে, তাহলে এই সাপেক্ষে যদি এখান থেকে এরকম ভাবে দেখে, ঠিক এরকম ভাবে ঘুরলে কি হবে? ও সবসময় একেই দেখবে। তাহলে দুজনেরই গতি আছে, অর্থাৎ আপাত গতি যেটাকে বলা হয়। যেমন দেখো, তোমাদের সম্ভবত ক্লাস 9-এ পড়ানো হয়েছিল যে সূর্যের আপাত গতি। আপাত মানে হচ্ছে মনে হয় কিন্তু বাস্তবে নয়। তাহলে আপাত শব্দের অর্থ কি? দেখে মনে হয় কিন্তু বাস্তবে নয়। তাহলে আপাত শব্দের অর্থ হচ্ছে দেখে মনে হয় বাস্তবে নয়। যেমন আমরা প্রত্যেকদিন সূর্যকে পূর্ব দিকে উঠতে দেখি, পশ্চিম দিকে অস্ত যেতে দেখি, আদৌ কি সূর্য পশ্চিম দিকে ওঠে, এই পূর্ব দিকে ওঠে আর পশ্চিম দিকে অস্ত যায় না? এই ঘটনাটা ঘটে পৃথিবী ঘুরছে বলে, কিন্তু আমরা এখান থেকে দেখছি যে না, সূর্য উঠছে, এটাকে কিন্তু আপাত গতি বলা হচ্ছে। অর্থাৎ তাহলে জিও স্টেশনারি স্যাটেলাইটের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর যা গতি থাকে সেই গতিতে কিন্তু জিও স্টেশনারি স্যাটেলাইটগুলোও ঘোরে। অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইটের আবর্তনকাল একদিন, কারণ যেহেতু পৃথিবীর আবর্তনকাল একদিন। হ্যাঁ, এবার দেখো এই জিও স্টেশনারি স্যাটেলাইটের কিছু বৈশিষ্ট্য। অর্থাৎ জিও স্টেশনারি স্যাটেলাইটটা পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতে প্রতিস্থাপন করা থাকে। পৃথিবী থেকে কত উচ্চতে থাকে জিও স্টেশনারি স্যাটেলাইট বা ভূসমলয় স্যাটেলাইট কত উচ্চতে থাকে? তাহলে কি পৃথিবী পৃষ্ঠ থেকে 36,000 কিলোমিটার উপরে আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট গুলোকে প্রতিস্থাপন করা থাকে। অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠ থেকে 3,600 কিলোমিটার উঁচুতে জিও স্টেশনারি স্যাটেলাইট গুলো থাকে। পরীক্ষায় 1 নম্বর শর্টে খুব আসে যে জিও স্টেশনারি স্যাটেলাইট কত কিলোমিটার উপরে প্রতিস্থাপন করা থাকে, পরীক্ষায় খুব আসে। উত্তরটা হবে 36,000 কিলোমিটার। আর এই উপগ্রহগুলি পৃথিবীর নিরক্ষীয় তল বরাবর অবস্থান করে, তাই একে ইকুইটোরিয়াল অরবিট স্যাটেলাইট। দেখো, ইকুইটোরিয়াল অরবিট, ইকুইটোরিয়াল শব্দের অর্থ হচ্ছে নিরক্ষরেখা, অরবিট মানে হচ্ছে কক্ষপথ, আর স্যাটেলাইট মানে তো উপগ্রহ। তাহলে স্বাভাবিকভাবে এই উপগ্রহের আরেকটা নাম পেলাম আমরা কি? ইকুইটোরিয়াল অরবিট স্যাটেলাইট। তাহলে এগুলো কোথায় থাকে? পৃথিবীর নিরক্ষরেখা বরাবর এদের প্রতিস্থাপন করা হয়ে থাকে, এবং পৃথিবী যেদিকে আবর্তন করে সেই দিকে এও আবর্তন করে, স্বাভাবিক। অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে এরা আবর্তন করে, কারণ আমরা জানি পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। তাহলে এই স্যাটেলাইটগুলো ঘোরে কোন দিক থেকে কোন দিকে, এটাও কিন্তু পরীক্ষায় আসে, 1 নম্বর শর্টে খুব আসে। তাহলে উত্তরটা হবে পশ্চিম থেকে পূর্ব দিকে। তাহলে অনেক উপরে অবস্থানের জন্য এই উপগ্রহগুলি ভূপৃষ্ঠের একটি গোলক চিত্র উপস্থাপন করতে পারে। মানে এই যে 36,000 কিলোমিটার উপরে আছে এবং সেখান থেকে যদি ওই স্যাটেলাইট থেকে যদি একটা পৃথিবীর ছবি তোলা হয়, পৃথিবীকে গোল মনে হবে, গোল। বুঝতে পারলে? অর্থাৎ পৃথিবীর অধিকাংশ জায়গাটাকে ওরা প্রদর্শিত করতে পারে এই স্যাটেলাইট, এবং একই জায়গায় অবস্থান করে এই সব উপগ্রহ নির্দিষ্ট সময়ে বহু চিত্র সংগ্রহ করতে পারে, এবং দেখে মনে হয় যে পৃথিবীর একই জায়গাতে রয়েছে। আমি এর আগেও বললাম যে এই উপগ্রহগুলি 24 ঘন্টায়
এক পাক খায়, আর পৃথিবীও জানি 24 ঘন্টা এক পাক খায়। তাহলে স্বাভাবিকভাবে পৃথিবী থেকে যখনই আমরা স্যাটেলাইটটাকে দেখব, একই জায়গাতেই দেখব। তাহলে স্বাভাবিকভাবে সে যখন ছবি তুলবে, দেখা গেল 1 ঘন্টা আগে একটা ছবি তুলেছে, আবার 1 ঘন্টা পরে একটা ছবি তুলেছে। যদি সেই জায়গার মধ্যে কোনো রকমের 19-20 হয়, অর্থাৎ 9-6 হয়, তাহলে কিন্তু ওই উপগ্রহের মাধ্যমে কিন্তু খুব সহজে আমরা ওই উপগ্রহ চিত্রের মাধ্যমে খুব সহজে আমরা একটা সুন্দর তথ্য পাবো। যে তথ্যটি হচ্ছে যে এই পৃথিবীর এই অংশটার এই পরিবর্তন হয়েছে। দেখা গেল একটা বিরাট বড় বনভূমি রয়েছে, কারণ আমরা জানি ওই স্যাটেলাইট সবসময় একটা দিকে একটা জায়গারই ছবি তুলবে বারবার। তাহলে বড় বনভূমি রয়েছে, সেই বনভূমিকে যদি কেটে ফেলা হয়, তাহলে তারপরে যদি একটা ছবি তোলা হয়, সেখানে আর বনভূমিকে দেখা যাবে না। ক্লিয়ার? আর এই সমস্ত উপগ্রহগুলির যোগাযোগ ও আবহাওয়া সংক্রান্ত তথ্য সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। তাহলে এই সমস্ত উপগ্রহগুলিকে আমরা সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করি কি? যোগাযোগ, আবহাওয়া সংক্রান্ত তথ্য সবচেয়ে বেশি ব্যবহার করি। দেখো আমরা যে মোবাইল ব্যবহার করি না, হ্যাঁ ঠিক, এই মোবাইলে যে টাওয়ার মানে মাইক্রোওয়েভ আসে, তরঙ্গগুলো আসে, সেই তরঙ্গগুলা সর্বপ্রথমে আমাদের কি হয়, আমরা টাওয়ারকে সিগন্যাল দিই, সেই টাওয়ার চলে যায় স্যাটেলাইটে। কোন স্যাটেলাইটে চলে যায়? এগুলো জিও স্টেশনারি স্যাটেলাইটে চলে যায় আমাদের এই তরঙ্গগুলো। সেখান থেকে আবার তুমি যার সঙ্গে কথা বলছো, সেই তরঙ্গটা আরেকটা টাওয়ারে ঢোকে তার নিকটবর্তী, সেই টাওয়ার থেকে তোমার কাছে সে সাপ্লাই দেয়। তাহলে বুঝতে পারছো যে আমরা যখন ফোনে কথা বলি, সেই কথা বলার জন্য আমি কাউকে হ্যালো বললাম, তাহলে কতটা পথ অতিক্রম করে তোমার কাছে সেই হ্যালো যাবে, সেই হ্যালো শব্দটা 36,000, তাহলে 72,000, তাহলে 72,000 কিলোমিটার ডিস্টেন্সে কিন্তু তোমার সঙ্গে কথা হবে। এখন যদি তুমি আমাকে ফোন করো, তাহলে কিন্তু যে ডিস্টেন্সটা থাকবে তোমার আর আমার কথার, যে ডিস্টেন্সটা, কতটা রাস্তা পার করে আসছে কথাটা, সেটা কিন্তু 72,000 কিলোমিটারেরও বেশি হবে। বোঝা গেল? সেই জন্য আমরা যে লাইভ টিভিতে লাইভ অনুষ্ঠানগুলো দেখি, সেগুলো কিন্তু সম্পূর্ণ লাইভ আসে না আমাদের কাছে। কারণ ওই যে আসতে তো একটা নির্দিষ্ট সময় লাগে না, 72,000 কিলোমিটার পথ, অর্থাৎ সময়ের একটা নির্দিষ্ট ব্যবধান থাকে। সেই ব্যবধানটা হচ্ছে, দেখো আমি হ্যালো বললাম, এই যে হ্যালো শব্দটা বললাম, এই হ্যালো শব্দটা তোমার কাছে পৌঁছাবে 1/4 সেকেন্ড পর, অর্থাৎ 1 সেকেন্ডকে 4 ভাগে ভাগ করলাম, তার 3 ভাগ বাদ দেওয়ার পর, অর্থাৎ সঙ্গে সঙ্গে কিন্তু যায় না, 1.4 সেকেন্ড পর কিন্তু যাবে। এরপর আবহাওয়া সংক্রান্ত, অর্থাৎ আকাশে মেঘের অবস্থান, কোথায় কেমন কি বৃষ্টিপাত হবে, সূর্যের তেজ কেমন হবে, আজ কেমন আকাশ আছে, সেইগুলোকে পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করার জন্য কিন্তু আমরা জিও স্টেশনারি স্যাটেলাইটকে ব্যবহার করে থাকি। একটা উদাহরণ, যেমন ভারতের হচ্ছে ইনস্যাট, INSAT, বড় হাতের INSAT, ইনস্যাট স্যাটেলাইট। আমেরিকা যুক্তরাষ্ট্রের GOES, আর জাপানের হচ্ছে GMS। এগুলো হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইটের উদাহরণ। এবার আমরা জানব সান সিনক্রোনাস স্যাটেলাইট বা সূর্য সমলয় স্যাটেলাইট কাকে বলে। তাহলে যে সকল কৃত্রিম উপগ্রহগুলি সূর্যের আপাত কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে উত্তর থেকে দক্ষিণ মেরু কক্ষপথে পৃথিবীকে পরিক্রমণ করে চলেছে, তাকে কি বলা হচ্ছে? সান সিনক্রোনাস উপগ্রহ। দেখো তোমরা জিও স্টেশনারিতে কি পড়লে, যে পশ্চিম থেকে পূর্ব দিকে, আর এই উপগ্রহটা কোন দিক থেকে কোন দিকে ঘুরবে? বলছে এই উপগ্রহটা ঘুরবে উত্তর থেকে দক্ষিণ দিকে, এবং এটা সূর্যের আপাত কোণের সঙ্গে সামঞ্জস্য রেখে। বোঝা গেল? এবার এই উপগ্রহের কিছু বৈশিষ্ট্য, যেমন এদের অবস্থান আমাদের ভূপৃষ্ঠ থেকে, অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে 600 থেকে 1000 কিলোমিটার উপরে অবস্থান করে। 1 নম্বর গেল। এটাও পরীক্ষায় আসে যে
পৃথিবী থেকে কত কিলোমিটার উঁচুতে সান সিনক্রোনাস স্যাটেলাইটগুলা প্রতিস্থাপন করা হয়েছে বা করা থাকে? উত্তরটা হবে 600 থেকে 1000 কিলোমিটার। কোনো কোনো বইয়ে পাবে 600 থেকে 900, কোনো কোনো বইয়ে পাবে 700। সেই জন্য আমি একটা গড় বলছি, 600 থেকে 1000 কিলোমিটারের মধ্যে অবস্থান করে। আর পৃথিবীর দুই মেরুর নিকটবর্তী অঞ্চল বরাবর উত্তর দক্ষিণে এরা প্রদক্ষিণ করে বলে এদের কি বলা হচ্ছে? নিয়ার পোলার স্যাটেলাইট। তাহলে নিয়ার পোলার স্যাটেলাইট, নিয়ার মানে হচ্ছে কাছে, পোলার মানে হচ্ছে মেরু, স্যাটেলাইট হচ্ছে উপগ্রহ। অর্থাৎ এই সমস্ত স্যাটেলাইটগুলো সাধারণত আমরা যে জায়গায় দেখি, দুই মেরু অঞ্চলে সবচেয়ে বেশি পরিমাণে এরা কার্য করে, আর এই জন্য কিন্তু এদের মহাকাশে পাঠানো হয়েছে। আর সান সিনক্রোনাসে কি পেয়েছিলাম আমরা? সরি, জিও স্টেশনারিতে কি পেয়েছিলাম? পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। কত কিলোমিটার উচ্চতা ছিল? 36,000 কিলোমিটার ছিল। আর ওদের কি বলা হতো? ইকুইটোরিয়াল অরবিট স্যাটেলাইট বলা হতো। আর এদের কি বলা হচ্ছে? নিয়ার পোলার স্যাটেলাইট। তাহলে কি এই উপগ্রহগুলি পৃথিবীর প্রতিটি অক্ষরেখাকে একই স্থানীয় সময় অতিক্রম করে, অর্থাৎ নিয়মিত সময়ের ব্যবধানে পৃথিবীর প্রতিচ্ছবি এরা গ্রহণ করতে থাকে। তারপর বৈশিষ্ট্য হচ্ছে এই উপগ্রহগুলি দিনে গড়ে প্রায় 14 বার পৃথিবীকে পরিক্রমণ করে বা প্রদক্ষিণ করে। তাহলে এই উপগ্রহগুলি একদিনে পৃথিবীকে কতবার প্রদক্ষিণ করে? প্রায় 14 বার। তাহলে সান সিনক্রোনাসে পেলাম কতবার? 14 বার। এবং পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে এই উপগ্রহগুলি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়, তাই এদের আবার রিসোর্স মনিটরিং স্যাটেলাইট বলা হয়। তাহলে এদের কেন রিসোর্স মনিটরিং স্যাটেলাইট বলা হচ্ছে? যে পৃথিবীর বিভিন্ন ধরনের সম্পদ সমীক্ষার কাজে এই উপগ্রহগুলি সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়, সেই জন্য এদের কি বলা হচ্ছে? রিসোর্স মনিটরিং স্যাটেলাইট। যেমন আমরা মেরু অঞ্চলে জানি প্রচুর সম্পদ আছে, সেই সমস্ত সম্পদ আছে আমরা কি মাটির নিচে খুঁড়ে দেখতে গিয়েছিলাম, না বরফগুলোকে কেটে কেটে সরিয়ে দেখতে গিয়েছিলাম? এই স্যাটেলাইটের মাধ্যমে আমরা দেখেছি যে না, বরফের নিচে প্রচুর সম্পদ আছে দুই মেরু অঞ্চলে। বোঝা গেল? কয়েকটা উদাহরণ হচ্ছে, যেমন ল্যান্ডস্যাট, সিরিজ স্যাটেলাইট, ফ্রান্সের হচ্ছে স্পট স্যাটেলাইট, ভারতের হচ্ছে IRS, ভারতের হচ্ছে আই বড় হাতের আই বড় হাতের আর বড় হাতের এস স্যাটেলাইট। বোঝা গেল? এবার এই উপগ্রহের কিছুটা সুবিধা আমরা আলোচনা করব সামগ্রিকভাবে, অর্থাৎ জিও সিনক্রোনাস, সান সিনক্রোনাস, এই যে স্যাটেলাইটগুলো রয়েছে এদের কয়েকটা সুবিধা সম্পর্কে আমরা আলোচনা করব। এক নম্বর হচ্ছে তথ্য সংগ্রহ, অর্থাৎ দুর্গম এলাকা। একটা দুর্গম এলাকা যেখানে মানুষ খুব সহজে প্রবেশ করতে পারবে না, যেতে পারবে না, সেই সমস্ত এলাকার সঠিক যে তথ্যগুলা, সেই তথ্যগুলাকে আমরা কিন্তু আহরণ করতে পারি। অর্থাৎ সেখানে কি আছে আমরা সেখানে না গিয়ে জানতে পারি। তারপরে আবহাওয়ার পূর্বাভাস, কিছু একটু আগেই বললাম। তারপর হচ্ছে কি সাশ্রয়কর ও নিখুঁত কার্য, অর্থাৎ নিখুঁতভাবে যদি আমরা জমিকে পরিমাপ করতে চাই তাহলে স্যাটেলাইট হচ্ছে আদর্শ। কারণ একমাত্র স্যাটেলাইটে সঠিকভাবে ভূমিকে বা ভূমির পরিমাপ বা জরিপ কার্যে আমরা স্যাটেলাইটকেই ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো একটা দেশের সঠিক যে অবস্থান কোথায় রয়েছে, কত ডিগ্রি অক্ষরেখা, কত ডিগ্রি দ্রাঘিমা রেখার মধ্যে রয়েছে, তার সীমা কত দূর পর্যন্ত গিয়েছে, সেটাকে কিন্তু আমরা স্যাটেলাইটের মাধ্যমে বুঝতে পারি। তারপর হচ্ছে কি দ্রুত তথ্যাদি বিশ্লেষণ। খুব দ্রুত তথ্যকে যদি আমরা বিশ্লেষণ করতে চাই তাহলে অবশ্যই আমাদের স্যাটেলাইট থেকে যে চিত্রগুলো পাই সেই সমস্ত চিত্রগুলো যেহেতু ডিজিটালে আসে, আর যে ডিজিটাল চিত্রকে কম্পিউটার খুব সহজেই বিশ্লেষণ করতে পারে, তাহলে এটাও আমাদের একটা সুবিধা গেল। আর একটা হচ্ছে কি যোগাযোগ স্থাপন, বর্তমানে যে কমিউনিকেশন। তাহলে এই যে কমিউনিকেশন বা যোগাযোগ ব্যবস্থার
একটা বড় মাধ্যম। যদি কৃত্রিম উপগ্রহগুলিকে বিজ্ঞানীরা বা মানুষ যদি উপরে না পাঠাতে পারত, তাহলে এই যে দূর থেকে তোমাদের এখন পড়ানো হচ্ছে বা পড়ানোর চেষ্টা করছি, এটা কিন্তু সম্ভব হতো না। ক্লিয়ার? তাহলে কেন? কারণ আমরা বললাম না যে জিও স্টেশনের যে স্যাটেলাইটগুলো 36,000 কিলোমিটার উপরে আছে। তাহলে এখন তোমার সঙ্গে যদি কথা বলি, তাহলে সেই সেম এই 36,000 কিলোমিটার দূরে গিয়ে যাবে স্যাটেলাইটে, সেই স্যাটেলাইট থেকে আবার ফের তোমার নিকটবর্তী একটা টাওয়ারে যাবে, সেই টাওয়ার থেকে তোমার কাছে যাবে। এইভাবে কিন্তু যোগাযোগ ব্যবস্থাটা স্থাপন হয়ে আছে। এর কিছু অসুবিধাও রয়েছে। আমরা জানি প্রত্যেকটা বস্তুরই কিছু ভালো ও কিছু খারাপ গুণ রয়েছে। যেমন উপগ্রহ চিত্রের কয়েকটা অসুবিধা আমি বলছি। যেমন উচ্চতা নির্ণয়ের অসুবিধা, অর্থাৎ কোনো একটা বস্তুর সঠিক উচ্চতা উপগ্রহ চিত্রের মাধ্যমে পাওয়া সম্ভব নয়। দেখো, এখন তোমাদের মনের ভিতরে প্রশ্ন হতেই পারে যে কিভাবে, কেন উচ্চতা নির্ণয় করতে পারবে না কেন? স্যাটেলাইট আছে কি আমার মাথার উপরে? না, স্যাটেলাইট আছে তোমার মাথার উপরে। এখন তুমি নর্মালি তোমার মাথার উপর থেকে তুমি দাঁড়িয়ে আছো, উপর থেকে যদি তোমাকে কেউ ছবি তোলে, তাহলে জাস্ট কি হবে, তোমার মাথার কালো চুলগুলো দেখা যাবে আর দুই পাশের এইগুলো দেখা যাবে। যে একটা দেখে মনে হবে যেন কি একটা বস্তু দাঁড়িয়ে আছে, স্পষ্টভাবে বোঝা সম্ভব নয়। এটা হাইটটা কত বড়, লম্বা না বেটে, কোনো কিছুই বোঝা যাবে না। ঠিক নাই? অসুবিধা হলো? বলছি আবার, যদি উপর থেকে ছবি তোলা হয় বা যদি কনসেপ্ট ক্লিয়ার না হয়, তোমার ছাদের উপর থেকে নিচে কেউ বসে থাকবে বা কেউ দাঁড়িয়ে থাকবে, একটা ছবি তুলে দেখবা তার সঠিক যে হাইটটা কিন্তু আসছে না। অর্থাৎ উচ্চতা নির্ণয় একটা বিরাট বড় প্রবলেম দেখা দেয়, যেহেতু স্যাটেলাইটগুলো উপরে আছে না, আমাদের মাথার উপরে রয়েছে। আরেকটা অসুবিধা কি হচ্ছে, ব্যয়বহুল। তাহলে এই স্যাটেলাইট আমি চাইলেই কিন্তু পাঠাতে পারিনি, কারণ প্রচুর অর্থের প্রয়োজন, টাকা পয়সার প্রয়োজন, না, কোটি কোটি টাকা খরচ হয়ে যায়। সেই জন্য ইচ্ছা থাকলেও উপায় নেই। তাহলে এটা একটা অসুবিধা। আমি যদি চাই যে আমি একটা স্যাটেলাইট এখন মহাকাশে পাঠাবো, আমার ইচ্ছা আছে কিন্তু অর্থ নেই, পারবো না, অসুবিধা একটা। তারপরে হচ্ছে ব্যবহারের জটিলতা। দেখো, স্যাটেলাইট থেকে যে সমস্ত চিত্রগুলো আমরা পাই, সেই সমস্ত চিত্রকে বিশ্লেষণ করার জন্য, সেই সমস্ত চিত্রকে ব্যাখ্যা করার জন্য যদি আমাদের স্যাটেলাইট ইমেজারি সম্পর্কে সঠিক ধারণা না থাকে, কখনোই আমরা স্যাটেলাইট ইমেজারি, অর্থাৎ ওই যে ছবিটা পাঠিয়েছে সেটা কিসের ছবি, মানুষ, গরু, ছাগল, গাছপালা, কিছুই বুঝতে পারবো না, পাহাড় পর্বত কিচ্ছু বুঝতে পারবো না, যদি এই স্যাটেলাইট ইমেজারি সম্পর্কে সঠিক ধারণা না থাকে। অর্থাৎ স্যাটেলাইট ইমেজারি সম্পর্কে প্রথমে তাকে জানতে হবে। যেমন কিছু ছবি আছে, যে ছবিগুলা সে কোনোদিন দেখেনি, অথচ দেখে বলবে হ্যাঁ এটা এরকম একটা প্রাণীর ছবি, কিন্তু স্যাটেলাইট ইমেজারিতে যেসব ছবিগুলো আসে সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। বাস্তবে যেসব আমরা স্টিল ছবি তুলি সেরকম কখনো নয়, পুরো আলাদা, স্টিল ছবি থেকে সম্পূর্ণ আলাদা। আর একটা হচ্ছে দুটি বস্তুর মধ্যে যে দূরত্ব, সেটাও সঠিকভাবে নির্ণয় করতে পারে না। তাহলে এই গেল আমাদের উপগ্রহ চিত্রের সুবিধা অসুবিধা। উপগ্রহ চিত্র কাকে বলে, উপগ্রহ চিত্রের কিছু বৈশিষ্ট্য বলা হলো। এবার এখান থেকে তোমাদের যে প্রশ্নগুলা পরীক্ষায় আসে সেগুলা একটু বলছি আমি। দেখো, পৃথিবীর প্রথম কৃত্রিম উপগ্রহের নাম হচ্ছে স্পুটনিক। পরীক্ষায় 1 নম্বর শর্টে খুব আসে। অর্থাৎ পৃথিবীতে সর্বপ্রথম কোন কৃত্রিম উপগ্রহগুলিকে, মানে কোন কৃত্রিম উপগ্রহকে পাঠানো হয়েছিল, তার নাম ছিল কি, স্পুটনিক। তার নাম ছিল স্পুটনিক। বোঝা গেল? আর সবাই জানো যে পৃথিবীর একটি প্রাকৃতিক উপগ্রহের নাম যদি দেয় তাহলে কিন্তু উত্তরটা হবে চাঁদ। এরপরে পৃথিবীর মুক্ত বেগের মান। পৃথিবীর মুক্ত বেগের মান হচ্ছে
11.2 কিমি পার সেকেন্ড। মুক্তিবেগটা কি? মুক্তিবেগ হচ্ছে 1 সেকেন্ডে যদি কোনো বস্তুর গতি 11.2 কিলোমিটার হয়, অর্থাৎ মহাশূন্যের দিকে, আকাশের দিকে যদি তার গতি থাকে 11.2 কিমি 1 সেকেন্ডে যাবে, তাহলে সে কিন্তু পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তিকে কাটিয়ে উপরের দিকে উঠে যাবে। সেই জন্য যখন আমরা উপরের দিকে ঢিল ছুড়ি, ঢিলটা নিচের দিকে চলে আসে না, কারণ ঢিলের গতি 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার হয় না। কারণ আমার উপর দিকে ঢিল ছুটছি, দেখা গেল 5-7 সেকেন্ড আছে, সে ঢিলটাকে আমরা দেখতে পাচ্ছি। আর 11.2 কিলোমিটার মানে কতটুকু দূরত্ব হবে? আনুমানিক হবে তোমার, যদি আমরা শ্রীনগর মোড় থেকে ধরি, দোয়ের বাজার 1 সেকেন্ডের মধ্যে ঠিক অতটা রাস্তাকে যে অতিক্রম করবে। দোয়ের বাজারে একটু বেশি হতে পারে, যাক আমি অ্যাপ্রক্স বলছি, আনুমানিক, আমি আর মেপে দেখিনি, ধরে না, তোমাদের একটা জাস্ট ধারণা দেওয়ার জন্য বলছি বস্তুটার গতিটা কতটুকু হবে, অর্থাৎ দূরত্বটা কতটুকু হবে। শ্রীনগর মোড় থেকে যদি দোয়ের বাজার একটু বেশি গেল, তাহলে 1 সেকেন্ডে ঠিক অতটা দূরত্ব যাবে। মহাকাশের দিকে যদি ঠিক ওই রকম গতিতে কোনো বস্তু যায়, তাহলে কি হবে? সেই বস্তুটা পৃথিবীর যে মধ্যাকর্ষণ শক্তি আছে, পৃথিবীতে টেনে নেবে, সেই শক্তিটা থাকবে না। এবার দেখো, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম আর্যভট্ট। ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম ছিল কি? আর্যভট্ট। তারপরে হচ্ছে সার্ভে অফ ইন্ডিয়া, যেটা তোমাদের আর একটা ক্লাস নেবে তখন বলবো আমি। তারপর ভারতের দুটি প্রধান কৃত্রিম উপগ্রহের সিরিজের নাম, একটা হচ্ছে ইনসেট আর একটা হচ্ছে IRS। খুব ইম্পর্টেন্ট, আবার বলছি প্রশ্নটা, ভারতের দুটি প্রধান কৃত্রিম উপগ্রহের সিরিজ, একটা নাম হচ্ছে ইনসেট, বড় হাতের INSAT, ইনসেট একটা গেল, আর একটা হচ্ছে IRS, একটা হচ্ছে ইনসেট আর একটা হচ্ছে IRS। এবার তোমাদের পরীক্ষায় যেটা একটা পার্থক্য আসে, সে পার্থক্যটাও একটু আলোচনা করছি, যেহেতু কম বেশি একটু আগে আলোচনা করেছি। পরীক্ষায় আসে সূর্য সমলয় বা সানসিনক্রোনাস আর ভূ সমলয় বা জিও স্টেশনারি স্যাটেলাইটের পার্থক্য পরীক্ষায় আসে, তাই এই পার্থক্যটাকেও নিয়ে একটু ডিসকাস করছি। যদিও অনেক বিষয় তোমরা অটোমেটিকই বলতে পারবে,